নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রেগনেন্সি ডেলিভারির ডেট পেরিয়ে যাবার পরেও ব্যথা না উঠলে এই সময় কি করণীয়? আমার এক দিদিভাই এই বিষয়ে পুরো ডিটেলসভাবে জানতে চেয়েছেন। আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। সাধারণত ডেলিভারির ডেট পেরিয়ে গেলেও ব্যথা না উঠলে এই সময় কি করণীয়? এই সময় সিজার করে নেওয়া উচিত নাকি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত? কাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত এবং কাদের ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে? এছাড়াও কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত? পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সির ডেলিভারি, সাধারণত একটি প্রেগনেন্সি মাদারের ডেলিভারি যে ডেটটি রয়েছে সেটি কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন একটি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটি কিন্তু স্বাভাবিকভাবে আলট্রাসোনোগ্রাফিতে দেওয়া হয়ে থাকে। এমনকি ডাক্তারবাবুরা নিজে থেকে কিন্তু ডেট কিন্তু দিয়ে দেন যে এই সময়ের মধ্যে বাচ্চা কিন্তু ডেলিভারি হওয়া চাই। বিশেষত একটি প্রেগনেন্সিটি 40 সপ্তাহের মধ্যে একটি বেবি কিন্তু ডেলিভারি হয়ে যায়। তবে সাধারণত 40 সপ্তাহের মধ্যেও যদি কোনো প্রেগনেন্সি মাদারের এই যে ডেলিভারি যে পেনটি রয়েছে বা ব্যথা যদি না উঠে থাকে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত? বিশেষত এই বিষয়ে কিন্তু বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। দেখুন, বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথম যেটি হলো সেটি হলো বাচ্চার পজিশন। বাচ্চার পজিশন যদি নর্মাল ডেলিভারি পজিশনে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে বলেন। এছাড়াও আরও কিছু জিনিস, যেমনটা প্রেগনেন্সি মাদারের কোনো রকম সমস্যা রয়েছে কিনা, মানে প্রেগনেন্সি মাদারের কোনো রকম মেডিকেল কোনো ডিসঅর্ডার রয়েছে কিনা, যেমন সুগার বা ব্লাড প্রেশার বা থাইরয়েড, এরকম কোনো রকম ডিসঅর্ডার রয়েছে কিনা, এগুলো হাই বা বেশি থাকার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির জন্য অনেক সময় সমস্যার সৃষ্টি করে। আরেকটি হলো যে প্রেগনেন্সি মাদারের কোনো হিস্ট্রি রয়েছে কিনা, মানে যেমন মিসক্যারেজের হিস্ট্রি বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্ট্রি বা বাচ্চা কোনো রকম ক্ষতি হয়ে যাওয়ার হিস্ট্রি বা আগের কোনো রকম সিজার হওয়ার হিস্ট্রি বা কোটি বাচ্চা রয়েছে এরকম কোনো রকম হিস্ট্রি, এবং সেই হিস্ট্রিগুলোতে যে বাচ্চার কোনো রকম ক্ষতি হয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় ডাক্তারবাবুরা সিজারের জন্য অপেক্ষা করতে বারণ করে থাকেন। এছাড়াও বাচ্চা যে জলের মধ্যে রয়েছে, মানে অ্যামনিওটিক যে ফ্লুইডটি রয়েছে, তার মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা, সেটি যদি কম পরিমাণে থাকে সেটিও কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করে। এছাড়াও মোস্ট কমন সেটি হলো বাচ্চার মুভমেন্ট বা বাচ্চার নড়াচড়া। বাচ্চার নড়াচড়া ঠিকঠাক রয়েছে কিনা। দেখুন, এই সময় বিশেষত যখন এই ডেলিভারির সময় কাছে আসে, এই সময় বাচ্চার নড়াচড়া কিন্তু অটোমেটিক্যালি কমে যায়, কারণ এই সময় বাচ্চা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সে কিন্তু নড়াচড়া করার মতো ততটা স্পেস পাচ্ছে না। এই সময় অন্তত পক্ষে সারা দিনে বাচ্চা 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা সেটি কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। এই সময় বাচ্চার নড়াচড়া থেকে শুরু করে বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু ডাক্তারবাবুরা দেখে থাকেন। এবং এই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু একটি ডাক্তারবাবু, মানে আপনি যার ফলো আপে রয়েছেন, তিনি কিন্তু অনেক সময় বলে থাকেন যে অন্তত পক্ষে 2 সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে। অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে এই সময় কিন্তু না জেনে কিন্তু বাড়িতে বসে স্বাভাবিকভাবে ব্যথা ওঠেনি, এর মানে কিন্তু বেশ কিছুদিন তারা কিন্তু অপেক্ষা করে থাকেন, যার ফলে কিন্তু অনেকের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অনেক রকম সমস্যা বা বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক সময় মায়ের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু চলে আসে বা মায়ের ক্ষেত্রেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই সময় কোনো কিছু না জেনে কিন্তু কখনোই বাড়িতে বসে থাকবেন না। এই সময় যেটা করণীয়, এই সময় অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি ডাক্তারবাবুরা করতে বলেন। এই সময় বাচ্চা যদি ঠিকঠাক থাকে, বাচ্চার পজিশন যদি ঠিকঠাক থাকে, বাচ্চার নড়াচড়া বা মুভমেন্ট যদি ঠিকঠাক থাকে, বাচ্চার হার্টবিট যদি ঠিকঠাক থাকে, এছাড়াও প্রেগনেন্সি মাদারের কোনো রকম কমপ্লিকেশন, মানে ব্লাড প্রেশার হাই রয়েছে কিনা, সুগার হাই রয়েছে কিনা বা থাইরয়েড হাই রয়েছে কিনা, এই সমস্ত কিছু দেখা দরকার। তার সঙ্গে সঙ্গে মায়ের কোনো রকম হিস্ট্রি রয়েছে কিনা, বা সিজার বা কোনো রকম বাচ্চা মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার এরকম কোনো রকম হিস্ট্রি রয়েছে কিনা। এছাড়াও প্রেগনেন্সি মাদারের যে পেসেজটি রয়েছে, মানে বাচ্চা যেখান থেকে বেরোবে সেই পেসেজটি ক্লিয়ার রয়েছে কিনা, সেটি যদি ঠিকঠাক না থাকে অনেক সময় বাচ্চা অনেক আকারে বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই প্যাসেজ দিয়ে ঠিকঠাকভাবে বেরোতে পারে না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এই প্যাসেজটি ঠিকঠাকভাবে ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় বলে থাকেন যে এক্ষেত্রে সিজার করতে হবে।
তো অবশ্যই এই সমস্ত কিছু জেনে ডাক্তারবাবুর কাছ থেকে তারপরে কিন্তু ডেলিভারির জন্য অন্তত পক্ষে 2 সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে পারেন, মানে 40 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এবং এই 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা উঠে, এবং এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে সুস্থ সবল বেবি হয় এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে হয়। তো অবশ্যই এই সময় যেটা করণীয় সেটি হলো ডাক্তারবাবু ফলো আপে থাকা দরকার, এবং এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটি কিন্তু দেখা দরকার। তার সঙ্গে বাচ্চার যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক রয়েছে কিনা, মানে দিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার হচ্ছে কিনা সেটি কিন্তু দেখা দরকার। তারপরে কিন্তু বাড়িতে আপনি নিশ্চিন্তে থাকবেন এবং বাচ্চার নর্মাল ডেলিভারির জন্য যে ব্যথাটি রয়েছে সেটির জন্য অপেক্ষা করতে পারেন। তা না হলে কিন্তু এরকম কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী, মানে ডাক্তারবাবু যদি বলে থাকেন যে এক্ষেত্রে সিজার করতে হবে বা এই সময়ের মধ্যে সিজার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কথা অবশ্যই শুনবেন। দেখুন, ডাক্তারবাবু কিন্তু এই সময় যা বলেন বিশেষত প্রেগনেন্সি মায়ের ভালোর জন্যই বলেন। তো অবশ্যই এই সময় কোনো রকম কমপ্লিকেশন থাকলে সেটিকে এড়িয়ে না চলে অবশ্যই ডাক্তারবাবুর কথা শোনার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমাদের মেন বিষয়টি হলো সেটি হলো বাচ্চা ঠিকঠাক রয়েছে কিনা বা বাচ্চা আমাদের হাতে সুস্থ সবল আসছে কিনা। 9 মাসের জার্নিতে আমরা একটাই চিন্তা করে থাকি, সেটি হলো বাচ্চা যাতে সুস্থ সবলভাবে আমাদের হাতে আসে। তো অবশ্যই বাচ্চা যদি সুস্থ সবলভাবে আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারবো, সে সিজারের মাধ্যমে হোক বা নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক। অবশ্যই এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। তাছাড়াও 42 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি অপেক্ষা করতে পারেন, এবং 42 সপ্তাহের মধ্যে কিন্তু যদি ডেলিভারি পেন উঠে যায় তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই সুস্থ সবল বেবি পাবেন। এক্ষেত্রেও যদি ওয়েট করার পরেও নর্মাল ডেলিভারি ব্যথা না ওঠে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সিজার করে নেবেন। কারণ এক্ষেত্রে আর বেশি যদি ওয়েট করে থাকেন এক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যায়, এবং বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে অক্সিজেন বা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই বা ঠিকঠাকভাবে জলের পরিমাণ ঠিকঠাকভাবে না পাওয়ার জন্য কিন্তু অনেক সময় বাচ্চার কিন্তু অনেক রকম ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। তো আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম, এবং এই রিলেটেড যদি আপনাদের আরও কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।